হঠাৎ দিল্লিতে কেন আরবের বাদশা? একদিকে যখন মিডল ইস্টের অস্থিরতা ক্রমশ জটিল হচ্ছে, আর ঠিক সেই সময়ই 6 ঘন্টা ট্রাভেল করে মাত্র 2 ঘন্টার জন্য ভারত সফরে এলেন ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। সাধারণত আমরা জানি কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সফর বেশ কয়েকদিনেরই হয়, কিন্তু এই সফরটা এত কম সময় হয়েছে যা আগে কখনো এমনটা হয়েছে বলে মনে হয় না। তবে কি এর পিছনে কোনো স্ট্র্যাটেজিক মেসেজ লুকিয়ে রয়েছে যা গোটা বিশ্বকে ভাবতে বাধ্য করছে? একদিকে $600 মিলিয়ন আকাশ মিসাইল ডিল, অন্যদিকে 2032 সালের মধ্যে $200 মিলিয়ন বাণিজ্যের ব্লুপ্রিন্ট। এর পিছনে কি কারণ শুধুই বাণিজ্য, নাকি রয়েছে অন্য কোনো গল্প? নাকি এই মুহূর্তে হরমুজ প্রণালীতে ভারতের নৌবাহিনীর সুরক্ষা পেতে মরিয়া হয়ে উঠেছে মোহাম্মদ বিন জায়েদ? তাহলে ভারত কি এখন মধ্যপ্রাচ্যের নতুন সিকিউরিটি আর্কিটেক্ট? ঠিক কি কারণে এবং কি বিষয়ে আলোচনা করতে তড়িঘড়ি ভারত সফর করলেন মোহাম্মদ বিন জায়েদ? মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে, তাই এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। এবার আসি মূল বিষয়ে। বিগত বেশ কয়েক মাসে মিডল ইস্টের অস্থিরতা তুমুল পর্যায়ে পৌঁছেছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারংবার হস্তক্ষেপ করেছেন। আর এই সময়ই ভারত সফরে এসে একটা গভীর আলোচনা করলেন ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট, এবং সেই আলোচনায় উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন 2032 সালের মধ্যে ইউনাইটেড আরব এমিরেটস এবং ভারতের মধ্যে বাণিজ্য বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি হবে, যা $200 বিলিয়ন কাছাকাছি থাকবে। এছাড়াও জ্বালানি, পরিবহন ও বেসামরিক পারমাণবিক খাতেও একে অপরের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। তবে এখানে সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে 0.5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি বা লিকুইড ন্যাচারাল গ্যাস সরবরাহের জন্য একটি চুক্তিও হয়েছে ভারত এবং ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে, যা ভারতীয় বাণিজ্যের পথকে আরও সহজ করে তুলবে। এবং কাতারের পর ইউনাইটেড আরব এমিরেটসই হতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারী দেশ। অন্যদিকে মূলত এই চুক্তির মধ্যে দিয়েই ভারতের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে চাইছেন মোহাম্মদ বিন জায়েদ। কেননা বেশ কয়েকদিন থেকেই সুদানের দুই গোষ্ঠীকে সাপোর্ট করার জন্য সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব। আর এবার বছর ঘুরতে না ঘুরতেই আরও বড় আকার ধারণ করেছে সেইটা। একদিকে সৌদি সুদানে সশস্ত্র বাহিনীকে সাপোর্ট করছে, অপরদিকে ইউনাইটেড আরব এমিরেটস সুদানের র্যাপিড ফোর্সকে সাপোর্ট করছে, যার ফলে এখন তাদের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এবং লিবিয়া ও সোমালিয়ার মতো অঞ্চলগুলোতেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে ইউনাইটেড আরব এমিরেটস এখন বেশ চাপের মুখেই পড়েছে। কেননা মিডল ইস্টের সৌদি আরব তাদের ক্ষমতা ফলাতে চাইছে এখন, যেখানে আরব একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে। আর সেই কারণেই তড়িঘড়ি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে একে অপরের পাশে থাকার বার্তা দিচ্ছেন ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট। আপনি যদি ওয়ার্ল্ড ম্যাপের দিকে তাকান তাহলে দেখবেন ঠিক যেই পোর্শনটায় হরমুজ প্রণালী রয়েছে, মূলত সেখান দিয়েই ইউনাইটেড আরব এমিরেটসের সমস্ত ব্যবসা বাণিজ্য চলে। আর এবার এখন মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনাময় পরিস্থিতির কারণে এই পথ যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, তবে এমিরেটসের অর্থনীতিও একেবারেই ভেঙে পড়বে, যেটা আগে ভাগেই হয়তো বুঝতে পেরে গিয়েছে ইউনাইটেড আরব এমিরেটস। অন্যদিকে ভারতও যেহেতু বর্তমান সময়ে আরব সাগরে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে, তাই দুবাই এবং আবুধাবির বন্দরগুলোকে সুরক্ষিত রাখতে ভারতের নৌবাহিনীর সুরক্ষা ইউনাইটেড আরব এমিরেটসের জন্য এখন অক্সিজেনের মতো কাজ করছে বলা চলে। অর্থাৎ যদি আমেরিকা আর ইরানের মধ্যে আগামী দিনে কোনো প্রকার যুদ্ধ হয়, তাহলে এই হরমুজ প্রণালীর ওপরও আঘাত হতে পারে, যা বৈদেশিক বাণিজ্যে ব্যাপক ক্ষতি আনবে।
এবং সেই প্রেডিকশন থেকেই আগাম সতর্কতা মেনে চলছে ইউএই। যদিও যেমনটা আগেই বললাম যে এই সফরের প্রধান কেন্দ্রবিন্দু ছিল বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, বিশেষ করে ইরান ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনা। তাই বলতে গেলে এই মুহূর্তে আমেরিকা ও ইরানের মধ্যে সম্পর্কের চরম অবনতি এবং সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মাঝেই ভারত একটা মধ্যস্থতাকারী কিংবা মিডিয়েটর হিসেবে কাজ করছে এক্ষেত্রে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে বোর্ড অফ পিস গঠনের প্রস্তাব দিয়েছেন তাতে ভারতকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে ইউএই। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তিও। আকাশ মিসাইল সিস্টেম অর্থাৎ প্রায় $600 মিলিয়ন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এক্ষেত্রে। এছাড়াও মহাকাশ গবেষণার বিষয়েও দুই দেশ যৌথভাবেই নতুন লঞ্চ কমপ্লেক্স তৈরি এবং স্যাটেলাইট তৈরির জন্য একটা লেটার অফ ইন্টেন্টে স্বাক্ষর করেছে। এছাড়া 2022 সালে সেপা চুক্তির পর ভারত ও ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই $100 বিলিয়ন অতিক্রম করেছে। আর 2032 সালের মধ্যে সেই বাণিজ্য $200 বিলিয়ন নিয়ে যাওয়ারও পরিকল্পনা চলছে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু সংক্ষেপে বলে রাখি সেপা চুক্তির বিষয়। সেপা অর্থাৎ কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হলো দুটো দেশের মধ্যে স্বাক্ষরিত একটা বিস্তারিত অর্থনৈতিক চুক্তি, যার লক্ষ্য হলো বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রকে উন্নত করা এবং শুল্ক হ্রাস বা নির্মূল করা, আর সেই সাথে অর্থনৈতিক সহযোগিতাও বৃদ্ধি করা। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে ছোট হলেও এক প্রকার গেম চেঞ্জারের মতো কাজ করেছে ইউনাইটেড আরব এমিরেটসের এই ভারত সফর। তার কারণ এই সময় যখন মধ্যপ্রাচ্যে ক্রমশ অস্থিরতা বাড়ছে, ঠিক তখনই ভারতের গুরুত্ব যেন বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্বের কাছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন ওয়াশিংটন বা বেইজিং এর পাশাপাশি দিল্লির দিকেও তাকাচ্ছে। এক্ষেত্রে ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট অর্থাৎ একই সাথে ইসরায়েল, আরব ও ইরানের সাথে সুসম্পর্ক আরব এমিরেটসকে আরও বেশি করে যেন আশ্বস্ত করেছে যে ভারতই এখন একমাত্র এই অঞ্চলকে স্থিতিশীলতা এনে দিতে পারবে। এছাড়া এখানে আরও একটা মজার বিষয় হলো ভারতের অপারেশন সিঁদুর চলাকালীন সময় আকাশ মিসাইল সিস্টেমের কার্যকারিতা দেখে রীতিমতো পাকিস্তান ভালোই ভয় পেয়ে গিয়েছিল। তবে এদিকে পাকিস্তানের দীর্ঘদিনের কাছের বন্ধু হয়েও আরব এমিরেটস যখন ভারতের অস্ত্র কিনছে তখন এটাকে ইসলামাবাদের জন্য একটা বড় কূটনৈতিক হার বলেও ধরেই নেওয়া যায় নিঃসন্দেহে। সুতরাং এক কথায় বলতে গেলে $200 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা থেকে শুরু করে আকাশ মিসাইল সিস্টেমের প্রতিরক্ষা চুক্তি সবই যেন এক সুতোয় এখন গাঁথা। সেই সাথে আরব এমিরেটস যেন এবার বুঝতে পেরেছে যে হরমুজ প্রণালী হোক বা লোহিত সাগর, সমুদ্র পথের নিরাপত্তায় ভারতের নৌবাহিনীর বিকল্প নেই। আর পাকিস্তানের জন্য এই সফরটা একটা স্পষ্ট সতর্কবার্তা যে শুধুমাত্র ধর্মকে হাতিয়ার করেই এখন আর আন্তর্জাতিক কূটনীতি চলে না। তবে মধ্যপ্রাচ্যের এই হাওয়া বদলের সমীকরণ নিয়ে আপনার কি মত? ভারত কি পারবে এই বিশাল দায়িত্ব সামলাতে? আপনার মতামত জানান কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।